প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্পূর্ণ নতুন একটি অধ্যায়ে চলে এসেছি। পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো বিবরণ লিখি, বিশ্লেষণ করি। এই অধ্যায়টি বিগত 4টি অধ্যায় থেকে সম্পূর্ণই ভিন্ন। এই অধ্যায়ে তোমাকে মেধার উচ্চতর দক্ষতা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ এখানে তোমার তুমি কতটুকু মেধাবী বা তুমি কতটুকু চিন্তা করতে পারো, তোমার চিন্তা শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে হবে এই অধ্যায়ে। এখানে প্রথম পরিচ্ছেদে লিখেছে বিবরণ লেখা। বিবরণ শব্দের অর্থ হলো বিস্তারিত, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইন ডিটেইল। তো যে কোনো বিবরণমূলক লেখা লিখতে হলে তার একটা ভিত্তি দরকার হয়। কিসের উপর ভিত্তি করে আমরা সেটা লিখব, সেই বিষয় দরকার হয়। সেই বিষয়টা কখনো হতে পারে যে কোনো একটা লাইন, হতে পারে যে কোনো একটি ঘটনা, হতে পারে যে কোনো একটি ছবি, বা হতে পারে এমন যে কোনো একটি এমন বিষয় যেটা নিয়ে তুমি কল্পনা করতে পারবে, তুমি চিন্তা করতে পারবে, তেমন একটি বিষয়। তো এখানে 5.1.1 এখানে বলেছে ছবি দেখে বিবরণ লিখি। বলছে পাঠ্য বই এবং পাঠ্য বইয়ের বাইরে আমরা অনেক রকম ছবি দেখতে পাই। যারা ছবি আঁকেন তাদের বলা হয় চিত্রশিল্পী, আর যারা ছবি তোলেন তাদের বলা হয় চিত্রগ্রাহক। সাধারণভাবে মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য এবং পরিবেশের বিভিন্ন উপাদান ছবির বিষয় হিসেবে দেখতে পাওয়া যায়। ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। সেই ছবি দেখে দর্শকদের মনেও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের এই দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা যায়। নিচে কয়েকটি ছবি দেওয়া হলো, ছবিগুলো ভালোভাবে দেখো। এরপর আমার বাংলা খাতায় ছবির বিষয়, চিত্রশিল্পী, চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শক হিসাবে তোমার প্রতিক্রিয়া নিয়ে 100 থেকে 150 শব্দের মধ্যে একটি বিবরণ প্রস্তুত করো। বিবরণের শুরুতে একটি শিরোনাম দাও। নিজের কাজ শেষে বন্ধুদের সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। আমি এখানে বলেছিলাম তোমার মেধার উচ্চতর দক্ষতা এখানে ব্যবহার করতে হবে। এখানে যে ছবিটা আছে, ছবির বিষয়ে আমরা পরে যাই। শুধু এতটুকু প্রথমেই বলি যে ছবি কথা বলে। আর ছবি যে কথা বলতে পারে বা ছবি যে কথা বলে, তার অনেক প্রমাণ আমাদের কাছে রয়েছে। তোমরা জানো যে আমরা অনেক গুণী ব্যক্তির নাম জানি, যেমন ধরো পাবলো পিকাসো, ভ্যান গগ, তারপর হেনরি মার্টিজ, মাইকেল অ্যাঞ্জেলো, তারপর রয়েছে আহ লিওনার্দো দা ভিঞ্চি, জয়নুল আবেদিন। এরকম অনেক মানুষের কথা আমরা জানি যে যাদের যারা আজকে পৃথিবীতে নেই, কিন্তু তারা প্রতিনিয়তই আমাদের সাথে কথা বলে যাচ্ছেন তার চিত্রকর্মের মাধ্যমে। এই জন্য বলছি ছবি কথা বলে। যেমন লিওনার্দো দা ভিঞ্চি, এই নামটা কে না জানে? শিক্ষিত অশিক্ষিত সকলেই এই নামটা জানে। এর চেয়েও বেশি যে নামটা জানে সেই নামটা হলো মোনালিসা। মোনালিসা এই শব্দটা কিন্তু আলাদা হবে, ভুলভাবে লেখা হয় মোনালিসা একসাথে। আসলে মোনালিসা। এই মোনালিসা কে না চেনে, এই নামটি কে না শুনেছে? কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে এই মোনালিসা, এই চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চি করেছিলেন 16 শতকে, অর্থাৎ আজ থেকে প্রায় 800 850 বছর আগে। তো 800 850 বছর আগে
লিওনার্দো দা ভিঞ্চি যে ছবিটি এঁকেছিলেন, সেই ছবিটি আজও কিন্তু আমাদের সাথে কথা বলে। আজ থেকে ৭-৮০০ বৎসর আগে আ সেই ছবির পাশে দাঁড়িয়ে মানুষের যে অনুভূতি হতো, আজও কিন্তু সেই একই অনুভূতি হয়। আ মোনালিসা যেভাবে হেসে দর্শকদের মনোরঞ্জিত করত, এখনো কিন্তু ঠিক সেভাবেই হেসে মনোরঞ্জিত করে। অর্থাৎ আ লিওনার্দো দা ভিঞ্চি ছবিটাকে এমনভাবে এঁকেছেন যে আরো শত, শত বৎসর বা আরো হাজার বছর পরেও এই একই অনুভূতি বা এই ছবির যে ভাষা, সেই ভাষার রণন বা প্রতিধ্বনি ঘটবে দর্শকদের মধ্যে। তাহলে দেখো, ছবি কথা বলে। আমরা লিওনার্দো দা ভিঞ্চির সাথে কথা বলতে পারি না, কিন্তু মোনালিসা আমাদের সাথে কথা বলে। অর্থাৎ মোনালিসা আমাদের সাথে তাদের মানুষ তার কল্পনা শক্তি দিয়ে মোনালিসাকে দেখে এবং মোনালিসার আহ, সেই চিত্রকর্মের ব্যাখ্যা দেয়। এই জন্যই বলছি যে ছবি কথা বলে। ছবি যে কথা বলে, তার কথা বুঝতে হলে তোমার মধ্যে কি থাকতে হবে? তোমার মধ্যে অনুভূতি থাকতে হবে। আসলে তো ছবি কথা বলে না, কিন্তু ছবির মধ্যে যে ভাষা রয়েছে, সেই ভাষা তোমার ভেতরে তুমি যদি লালন করতে পারো, তুমি যদি তার কথাকে উপলব্ধি করতে পারো, তাহলেই দেখবে যে ছবি কথা বলে। তো ছবি যে কথা বলে, সেই কথাটাই কেমন কথা বলে, সেই বিষয়টাই আমাদের আজকের পাঠের মূল বিষয়। আজকে আমরা একটি মাত্র ছবি, অর্থাৎ ছবি একের যে কাজটুকু রয়েছে, সেই কাজটুকু আমরা করব। ১ নম্বর ছবির কাজটুকু করব। আর এরপরে পরের ক্লাসে আমরা ২ নম্বর, তারপরের ক্লাসে ৩ নম্বর এবং তার সর্বশেষ ক্লাসে আমরা ৪ নম্বর ছবির কাজটি করব। এবং তোমরা খেয়াল করবে, ১ নম্বর ছবির চেয়ে ২ নম্বর ছবির ব্যাখ্যা দেওয়া একটু কঠিন। ২ নম্বর ছবির চেয়ে ৩ নম্বর ছবির ব্যাখ্যা দেওয়া আরো কঠিন। ৩ নম্বর ছবির চেয়ে ৪ নম্বর ছবির ব্যাখ্যা দেওয়াটা আরো কঠিন। আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, অনেক কিছু বুঝতে পারি, কিন্তু সেটার বহিঃপ্রকাশ ঘটাতে পারি আমরা কজন? তো এখানে তোমাকে কি করতে হবে? তোমার চিন্তা শক্তি দিয়ে এটাকে অনুভব করতে হবে এবং সেটার বহিঃপ্রকাশ করতে হবে। যেহেতু ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে লিখতে হবে, সেহেতু এটা একেবারেই ছোট হবে না। যথেষ্ট পরিমাণ বড় হবে। এজন্য একাধিক, অর্থাৎ একই দিনে ১ নাম্বার এবং ২ নাম্বার ছবি বা ৩ নাম্বার এবং ৪ নাম্বার ছবি, এভাবে ২ টা করে ছবির আ কথা বলা বা বিবরণ লেখা সম্ভব নয়। এজন্য আমরা প্রতিদিন একটা করে ছবির বিবরণ লিখব। তো এই বিবরণ লিখতে গিয়ে আমাদেরকে একটু সামনে যেতে হবে। এখানে বলে দিয়েছে যে আমরা কিসের ভিত্তিতে এই যে ছবি যে কথা বলে, সেটা আমরা উপলব্ধি করব। অর্থাৎ এই ছবির ব্যাখ্যাটা আমরা দিব কিসের ভিত্তিতে, সেটা এখানে বলে দিয়েছে। যে ছবির বিষয়টি কি সেটা লিখতে হবে, ছবির বক্তব্য কি সেটা লিখতে হবে। অর্থাৎ ছবি দ্বারা এই চিত্রকর বা শিল্পী কি বোঝাতে চেয়েছেন সেটার ব্যাখ্যা দিতে হবে। ছবিতে কি কি আছে, এবার ছবির মধ্যে তুমি যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, সেটা কি সেগুলো লিখতে হবে। ছবিটি সম্পর্কে অনুভূতি বা প্রতিক্রিয়া কি, এই ছবিটি সম্পর্কে তুমি কি ভাবছো এবং তুমি কি ভাবো, তোমার অনুভূতিগুলো কেমন, তার একটা ব্যাখ্যা বা বর্ণনা এখানে দিতে হবে। এই ৪টা দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের প্রত্যেকটা ছবির জন্য ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে এটা আমরা রচনা করব। এখানে আরেকটু বলেছিল যে, কি বলেছিল? দর্শক হিসাবে তোমার প্রতিক্রিয়া কি? তারপরে চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি কি? বা চিত্রশিল্পের দৃষ্টিভঙ্গি কি? তারপরে ছবির বিষয়, একই বিষয়গুলো। তো এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা দিতে হবে। তো এখন আমরা ১ম ছবির যে ১ নম্বর ছবি রয়েছে, এখানে আমরা একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। প্রতিচ্ছবি হলো ছবির ছবি, তাই না? তো যাই হোক, উম এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার ব্যাখ্যা আমাদের ১৫০ শব্দের মধ্যে দিতে হবে। তো চলো আমরা সরাসরি চলে যাই স্ক্রিনে।